দূরদেশে বসবাসকারী বাংলাদেশিদের কথা বলছে ডিবিসি নিউজ। তাদের সুখ দুঃখ, হাসি কান্না, আশা নিরাশার কথা সবার সামনে তুলে আনতে আমাদের আয়োজন দূরদেশে সুখ দুঃখ। বিদেশে মাটিতে বাংলাদেশের এই মানুষগুলো মূলত যান কাজের সন্ধানে, আর সেজন্য শেষ সম্বলটুকু পর্যন্ত ব্যয় করেন অনেকে। সেখানে অক্লান্ত পরিশ্রমের অর্থে পরিবারের মুখে ফোটান হাসি, আর তাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি হয় সমৃদ্ধ, অবশ্য দালালদের খপ্পরে পড়ে কেউ কেউ নিঃস্ব পর্যন্ত। অন্যদিকে অনেক বাংলাদেশি নিজ গুণে দেশের নাম করছেন উজ্জ্বল। আমরা সেই সব মানুষের সবার কথাই বলবো এই আয়োজনে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মজুমদার জুয়েল। সংশয় যতই থাকুক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল মোটামুটি বেজেই চলেছে। ফেব্রুয়ারিতে ভোট ধরেই এগোচ্ছে অধিকাংশ রাজনৈতিক দল। প্রার্থীরা দলের মনোনয়নের আশায় চালাচ্ছেন কর্মকাণ্ড। এই দৌড়ে পিছিয়ে নেই প্রবাসীরাও। নির্বাচনী হাওয়া এখন দেশ জুড়ে। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজানের আগে হচ্ছে ভোট। আমরা প্রতিষ্ঠা করব একটা জবাবদিহিমূলক, মানবিক, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র। সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে চিঠিও, তাই কমিশনও প্রস্তুতি নিতে শুরু করেছে। ডিসেম্বর নাগাদ ঘোষণা আসতে পারে তফসিলের। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দল তো বটেই, সাধারণ মানুষের মধ্যেও আগ্রহটা একটু বেশি। ভিন্ন পরিস্থিতিতে হতে চলেছে এবারের ভোট, তাই আগ্রহটা অন্যরকম। নানা দাবি দাওয়া থাকলেও বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা এরই মধ্যে নেমে পড়েছেন প্রচারণায়। জনগণের দোরগোড়ায় গিয়ে তাদের নানা কর্মকাণ্ড জানান দিচ্ছেন। এই দৌড়ে এবার প্রবাসীদের সংখ্যাটা বেশ চোখে পড়ার মতো। বিভিন্ন দল থেকে তারা মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন। অবশ্য এ হারটা বিএনপিতে বেশি। বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা দলটির শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। কর্মকাণ্ডের পাশাপাশি চালাচ্ছেন লবিংও। ডিবিসি নিউজ ডেস্ক। আমাদের সঙ্গে আজকে যাদের কথা বলছিলাম তাদের মধ্য থেকে 3 জন অতিথি হিসেবে যুক্ত হয়েছেন। সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন আছেন, মালয়েশিয়া বিএনপি সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান এবং ওমান প্রবাসী রাজনীতিবিদ এবং জয়পুরহাট 2 আসনে মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী আমিনুর ইসলাম সিআইপি। আপনাদের 3 জনকে স্বাগত জানাই। ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনারা আমাদের সঙ্গে জয়েন করেছেন আজকে। আমি প্রকৌশলী বাদলুর রহমান খান আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার এলাকা টাঙ্গাইলে কেমন প্রচারণা করছেন এবং কি মনে হচ্ছে মনোনয়ন পাওয়ার আশা আপনি কতটুকু করেন? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আজকে আমাদের যে আলোচনায় যারা আমাদের 2 জন প্রবাসী ভাই, আমাদের ওমান এবং সৌদি আরবের আমার দলীয় অবশ্যই, এবং আজকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন। আমি যথার্থই আপনি ডেকে এনেছেন। আমরা যারা দীর্ঘদিন যাবৎ প্রবাসে বসবাস করছি এবং আপনার ইন্ট্রোডাকশনে আপনি বলে দিয়েছেন যে দুঃখ দুর্দশার মাঝে আমরা যে কিভাবে জীবন যাপন করছি প্রবাসে, এবং প্রবাস থেকে যখন বাংলাদেশে আসছি তখন আমাদের কি অবস্থান। এই সবকিছু মিলে আমার অবস্থানটা একটু ভিন্ন। 1/11-এর সময়, ওই সময়ের তথাকথিত অবৈধ সরকার যখন রাষ্ট্র ক্ষমতা নিল 2 বছরের জন্য, তখন আমরা সেই অবৈধ সরকারের বিরুদ্ধে প্রবাস থেকে আন্দোলন সংগ্রাম করে তুলেছিলাম। সেই আন্দোলন সংগ্রাম যখন আমরা করি তখন আমাদের বয়স ছিল অনেক কম। তখন আমাদের অনেক নেতাই তারা গ্রেপ্তার হয়েছিলেন, কেউ পালিয়ে বেড়াতেন। ওই সময়ে আমার এলাকায় বিশেষ করে কালিহাতীতে তৎকালীন দায়িত্বপ্রাপ্ত আমাদের সাবেক মন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য জনাব শাহজাহান সিরাজ সাহেব, উনি সপরিবারে পালিয়ে গিয়েছিলেন বিদেশে। তখন আমি আমার এলাকার নেতাকর্মীদের, তারা যখন নেতৃত্বহীন বা নেতৃত্ব শূন্য ছিলেন এবং তারা কিংকর্তব্য বিমূঢ়ের মতো ছিলেন, আমি তখন সবাইকে, বিএনপি এবং অঙ্গ সংগঠনের সবাইকে একত্র করে আমি তখন আমাদের রাজনীতির জায়গায় রাখার জন্য, নিয়মতান্ত্রিক রাজনীতির জায়গায় রাখার জন্য আমি তখন তাদেরকে সাহায্য সহযোগিতা এবং সহমর্মিতা জানিয়েছিলাম এবং তাদের পাশে থেকে দলকে সুসংগঠিত করে রেখেছিলাম। সেই থেকে শুরু। এর পরের ইতিহাস তো আপনারা সবাই জানেন। 17 বছরে ফ্যাসিস্ট হাসিনার যে স্বৈরাচারী জীবন, রাজনীতি বিমুখতা, মানে কোনো নির্বাচন ছিল না, নির্বাচন হতে দেয়নি, এবং দেশে ঘুষ, দুর্নীতি,
গুম খুন রাহাজানি সবকিছু মিলে রাষ্ট্রটাকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করে। সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা যারা বিদেশে ছিলাম, আমরা কিন্তু একদিনের জন্য রাজনীতির বাইরে থাকি নাই। অর্থাৎ ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা দেশে কেউ কথা বলতে পারতো না। দেশের বাক স্বাধীনতা রুদ্ধ করে দেওয়া হয়েছিল, সংবাদপত্রের উপরে কি ধরনের শাসন ব্যবস্থা ছিল আপনারা সবাই সেটা সাক্ষী, বাংলাদেশের জনগণ সাক্ষী। আমরা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে ইভেন সোশ্যাল মিডিয়ায় কেউ কোনো কথা বলতে পারতো না। সোশ্যাল মিডিয়ায় যদি কেউ কিছু বলতো তাহলে তখন তার উপরে নেমে আসতো খড়গ। আমরা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে অনেকটা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা বিদেশ থেকে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়ায়, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, বিভিন্ন এনজিওর কাছে, জাতিসংঘে, যেসব দেশে আমরা প্রবাসীরা বসবাস করতাম সেই সব দেশের রাষ্ট্রপ্রধান, সেই সব দেশের বিরোধী দলের কাছে এবং বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, বিভিন্ন লেখালেখি করে আমরা সরব ছিলাম ফ্যাসিস্ট হাসিনা সরকারের ওই শাসন ব্যবস্থার বিরুদ্ধে। ফলে আমাদের রাজনৈতিক জীবনের প্রতিটা দিন আমরা রাজনীতির সাথে কাটিয়েছি এবং আমরা এই রাজনীতি করতে গিয়ে আমরা দেশে আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে, আমাদের এলাকার নেতৃবৃন্দের সাথে এবং বাংলাদেশের রাজনীতিবিদদের সাথে বিভিন্নভাবে ওতপ্রোতভাবে আমরা সম্পর্ক রেখেছি। একদিকে আন্দোলন করেছি বিদেশে, আরেকদিকে তাদেরকে বিভিন্ন সাহায্য সহযোগিতা দিয়ে, দলকে বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা দিয়ে, পরামর্শ দিয়ে আমরা দলের সাথে থেকেছি। এই যে আমাদের দীর্ঘ রাজনীতি আন্দোলন সংগ্রামে আমাদের যে অংশগ্রহণ, একই সাথে এলাকার রাজনীতিবিদদের সাথে আমাদের যে সংশ্লিষ্টতা বা এলাকার মানুষের দুঃখ দুর্দশার পাশাপাশি আমাদের যে অংশগ্রহণ, এটা হচ্ছে রাজনৈতিক পরিক্রমার একটা অংশ। আর একটা অংশ হচ্ছে যে আমরা যারা রাজনীতি করি আমাদের তো প্রত্যেকেরই একটা ন্যূনতম যোগ্যতা থাকতে হবে, তার ইমেজ থাকতে হবে, তার আমরা আমাদের একটা ক্লিন ইমেজ তৈরি করার চেষ্টা করেছি এলাকার মানুষের পাশে। এলাকার মানুষের দুঃখ দুর্দশা যেমন দেখেছি, তেমন এলাকাকে ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন বুদ্ধি পরামর্শ বা বিভিন্ন প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি এবং আমরা এটাও বলেছি যে রাষ্ট্র বিনির্মাণের জন্য, রাষ্ট্রকে গঠন করার জন্য আমরা সবসময় যারা যোগ্য, মেধাবী এবং যাদের অভিজ্ঞতা আছে, যারা দেশকে পুনর্গঠন করার জন্য তার মেধাকে কাজে লাগাতে পারবে, যেটা বিদেশে অবস্থান করে বিদেশে কাজ করে। আমি এই জায়গাটায় আবার আসবো। আমার একটু আরো দুজন অতিথি আছে, তাদের কাছ থেকে শুনে আছি। আরেকজন প্রকৌশলী আমিনুর ইসলাম যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে ওমান থেকে। আমি জানি আমিনুর ইসলাম আপনি কদিন আগেও এসেছিলেন, এলাকায় প্রচারণা চালিয়ে গেছেন, মানুষের সঙ্গে গণসংযোগ করে গেছেন। কি মনে হচ্ছে, এলাকার মানুষ কি আপনাকে চায় না অন্য কাউকে চায়? ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। পাশাপাশি আমাদের আরো যে দুজন প্রবাসী ভাই আছে তাদেরকেও আমার পক্ষ থেকে অন্তিম সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, সত্যি কিছুদিন আগে আমি দেশে ছিলাম এবং প্রায় আমি দেশে যাওয়ার চেষ্টা করি। শুধু এখন না, দীর্ঘ দিন ধরে আপনি জানেন যে ছাত্র জীবন থেকে আমার এই ছাত্র রাজনীতি শুরু। দীর্ঘ 16-17 বছর স্বৈরা শাসকের সময়ও আমরা বিভিন্নভাবে আমাদের এলাকার মানুষের সাথে সম্পৃক্ত থেকে সাংগঠনিক এবং সামাজিকভাবে রাজনীতিকে সম্পৃক্ততা থেকে সহযোগিতা করার চেষ্টা করছি। আমার মালয়েশিয়ান এক প্রবাসী ভাই খুব সুন্দর করে উনি উপস্থাপন করছেন, আমরা যারা প্রবাসী এবং রাজনীতির সাথে সম্পৃক্ত, আপনি জানেন যে আমরা কখনোই রাজনীতি থেকে দূরে থাকতে পারিনি। প্রবাসী এবং আমাদের রিজিক রোজগারের জন্য হয়তো আমরা প্রবাসী হিসাবে প্রবাসে এসে কাজ করতেছি, কিন্তু প্রবাসী রাজনীতির সাথে এবং দেশের রাজনীতির সাথে সবসময় সম্পৃক্ত থেকে আমরা যে বন্ধনের মাধ্যমে সবসময় সংকটপূর্ণ মুহূর্ত আমাদের এলাকার মানুষের সাথে যে সহযোগিতার এবং আন্তরিকতা আর চেষ্টা করছি, তারই ফলাফল হিসাবে আমরা যখন দেশে যাচ্ছি রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে বা বিভিন্ন প্রচারণায়, সত্যিকারেই আমরা এর যে একটা প্রতিফলন, যে আমরা বিগত দিনে আমাদের এলাকার মানুষের সাথে থেকে যে কাজ করার চেষ্টা করছি, সত্যিকারের যে তার একটা প্রতিফলন এবং রেজাল্ট যখন আমরা বাস্তবে দেখতে পাচ্ছি, সত্যিকারেই মনটা ভরে যাচ্ছে। আপনাকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, বর্তমান মানুষ রাজনীতি, সামাজিক যেভাবেই বলেন না কেন, অনেক সচেতন এবং বারবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখবেন এমন সব দিক নির্দেশনামূলক কথা বলে, সত্যি রাজনৈতিক ব্যক্তি বা সামাজিক ব্যক্তি হিসাবে প্রত্যেকটা মানুষের হৃদয় উনি কেড়ে নিয়েছে।
আমরা সেই দিক নির্দেশনাগুলিকে ফলো করে প্রবাসী থেকেও দেশে গিয়ে রাজনীতির যে চর্চা করার চেষ্টা করতেছি। আমার এলাকার মানুষের কাছে ক্লিন ইমেজ, দায়িত্বশীল সততার জায়গা থেকে যদি চিন্তা করেন, ওনারা আমাকে বিএনপির একজন মনোনীত ক্যান্ডিডেট হিসাবে খুবই প্রত্যাশিত এবং সম্ভাবনাময় জায়গা থেকে দেখতেছে এবং আমাকে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা বিষয়ে পরামর্শের মাধ্যমে রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। তো আমি মনে করি আমি একজন বিএনপির মনোনীত প্রত্যাশী ক্যান্ডিডেট হিসাবে আগামী দিনে সততা, সুশৃঙ্খল এবং বিচার বিশ্লেষণের মাধ্যমে যাচাই বাছাই করলে আমি আমার কনফিডেন্স থেকে বলতে পারি অবশ্যই আমি একজন তরুণ প্রজন্মের ক্যান্ডিডেট হিসাবে মনোনয়ন আশা করি। জি জি, মীর মনিরুজ্জামান তপন সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন। আপনার এলাকার মানুষের রিপারকেশন কি, এবং একই প্রশ্ন যে সামনে মনোনয়ন যখন আপনি চাচ্ছেনই, দল আপনাকে বিবেচনা করবে বলে আপনি কতটুকু আশাবাদী? ধন্যবাদ আপনাকে আমাকে আজকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য কথা বলার, এবং সেই সাথে আমার প্রবাসী দুই ভাই যারা আজকের এই আপনার এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। সর্বোপরি আমার ঝালকাঠি, নলছিটি 2 আসনের সর্বস্তরের জনগণের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আসলে আপনার স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি সক্রিয় ছিলাম। আমি তখন গোয়েন্দা অর্থাৎ ডিবি আমাকে গ্রেপ্তার করেন, রিমান্ডে ছিলাম, ডিটেনশনে ছিলাম। তারই ধারাবাহিকতায় 1991 সালে আমি সৌদি আরবে আসি পরিবারের চাপে। তো সেখান থেকে আসার পরে যখন সৌদি আরবে আমাদের বিএনপি সংগঠিত হয়, মানে আমরা যখন সংগঠিত করতে আমাদের তখন ওই সময়ের প্রথম কমিটির সভাপতি ছিলেন আমাদের সৈয়দ শামীম আলম তুহিন, যিনি বাগেরহাট জেলা বিএনপি ছাত্র দলের সভাপতি ছিলেন, এবং তখনকার পররাষ্ট্রমন্ত্রী মোস্তাফিজুর রহমান সাহেবের উনি ভাগ্নে ছিলেন। সেই হিসাবে ওনার নেতৃত্বে আমাদের এখানে আবার বিএনপি সংগঠিত হয়। সেই কমিটির আমি তখনকার তথ্য গবেষণা সম্পাদক ছিলাম। তো তার ধারাবাহিকতায় আমাদের সৌদি আরব বিএনপি যখন 2 ভাগ হয়, পূর্ব এবং পশ্চিমাঞ্চল বিএনপির আমি প্রথম কমিটির সাংগঠনিক সম্পাদক, পরে আবার সাধারণ সম্পাদক, এবং বর্তমান আমি আহ্বায়ক কমিটির সদস্য সচিব। আমাদের সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আহমেদ আলী মুকিব সাহেব আন্তর্জাতিক বিষয়ক একাধারে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, উনিও হবিগঞ্জ 2 আসনের নমিনেশন পদপ্রার্থী, উনি নির্বাচন করবেন, এলাকায় আছেন। আমরা যখন 111-এ বাংলাদেশে আমাদের নেতা কর্মীরা যখন একটা দুঃসময় যাচ্ছিল, জিয়া পরিবারের উপরে অত্যাচার নির্যাতন, আমাদের নেতা কর্মীদের যখন কথা বলার কেউ ছিল না, তখন প্রথম যে প্রতিবাদ সভাটা হয় প্রবাস থেকে, সেটাই আমরা সৌদি আরবে জনাব আহমেদ আলী মুকিব সাহেবের নেতৃত্বে এই সৌদি আরব থেকে আমরা প্রথম প্রতিবাদ সভা করি এই তখনকার আপনার এই 111 সরকারের বিরুদ্ধে। তার ধারাবাহিকতায় আমরা দীর্ঘদিন এই প্রবাসে বিএনপিকে আমরা সংগঠিত করেছি। বিএনপির এলাকার, আমার এলাকার রাজনীতিতে যখন ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি দুর্দিনে তাদের সাথে তাদের মানসিক, আর্থিক সব দিক থেকেই আমরা ওনাদেরকে আমরা এলাকায় আমরা সক্রিয় ছিলাম। আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া প্রথম সেই আপনার গ্রাম সরকারের প্রধান ছিলেন। তার দেখা, তখন আমি স্কুলের ছাত্র ছিলাম, তার আদর্শেই আমাদের বাড়িতে ওই বিএনপির সেই আদর্শ নিয়ে আলোচনা হতো, নিরক্ষরতা দূর, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। সেটা দেখেই আমি এই জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত। সেই থেকেই এই বিএনপির সাথে আছি। সৌদি আরবে আমি 32 বছর এই বিএনপিকে সংগঠিত করেছি। আমরা শুধু
মানে বিএনপির অনেক সময় আমরা বিএনপির ত্রাণ তহবিলে এখান থেকে অর্থ দিয়েছি। বিএনপির নেতা কর্মীদের আমরা কোনো মানে সমস্যায় পড়লে আমরা তাদের পাশে থেকেছি, আর্থিক হোক মানসিক হোক সব ব্যাপারে। এবং এলাকার রাজনীতিতে আমরা সবসময় দুর্দিনে আমরা তাদের পাশে ছিলাম। একটা সময় আমাদের বিগত দিনের যে স্বৈর শাসক আমাদের এলাকায় যখন বিএনপির অনেকেই মামলা হামলার জন্য যারা বিগত দিনে বিএনপিকে সহযোগিতা করতেন আর্থিক মানসিক, তারা যখন মানে ব্যাকসাইডে চলে গেলেন, যখন আমাদের অফিসটা জালকাঠির অফিস আমাদের যে সেই সাবেক অনেক ওনার অবদান ছিল, সাবেক সহসভাপতি কিবরিয়া ভাই, উনি অফিস আমাদের বিএনপি অফিসটা মানে পরিচালনা করতেন ওনার অর্থে, ওনার জায়গায় ছিল। এক পর্যায়ে অফিসটা উনি বন্ধ করে দেন এবং মানে এমন অবস্থা ছিল যে নতুন একটা অফিস নেওয়ার মতো অবস্থা আমাদের ঝালকাঠি নেতা কর্মীদের সেই অবস্থা ছিল না। সেই পর্যায়ে যখন আমার ঝালকাঠি আমাদের সেই ছাত্র রাজনীতি থেকে সাবেক সাধারণ সম্পাদক, ওনার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। উনি যখন আমাকে দাবি করলো যে ভাই, ছোট ভাই, তুমি আমাদের তো এখন অফিসে বসার মতো কোনো অফিস একটা নেওয়া হয়েছে কিন্তু ফার্নিচার নেই, তো এই সময় আমি সম্পূর্ণ ফার্নিচার এখান থেকে ব্যবস্থা করেছি। মানে আপনার এই মানে 32 বছরের প্রবাসের সংগঠন করা এবং সংগঠিত করা, এলাকার দলের জন্য সহযোগিতা করা, এইসব কিছু বিবেচনা নিয়ে দল আপনাকে বিবেচনা করবে বলে আপনি মনে করছেন। একটা বিরতি নিতে হবে, বিরতি নিয়ে ফিরে এসে আবারও যুক্ত হব। আপনাদের কথাই তো শোনার জন্য আপনাদেরকে যুক্ত করেছি, অবশ্যই আপনাদের কথা শুনবো। একটা বিরতি নিয়ে আসি। দর্শক, দূরদেশে সুখ দুঃখ থেকে নিচ্ছি একটা বিরতি, সঙ্গে থাকবেন। দূরদেশে সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আরও একবার, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, আছেন মালয়েশিয়া বিএনপি সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান এবং ওমান প্রবাসী রাজনীতিবিদ এবং জয়পুরহাট 2 আসনের মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী আমিনুল ইসলাম সিআইপি। তিনজনকে আবারও স্বাগত জানাই। প্রকৌশলী আমিনুল ইসলাম, মানে আমি এইভাবে যদি প্রশ্নটা করি যে আপনারা তো প্রবাসে থাকেন, মাঝে মাঝে আসেন, হ্যাঁ ঠিক আছে, মানুষের জন্য করেন, কিন্তু দেশে থেকে যারা রাজনীতি করেন তাদের সঙ্গে এক ধরনের কনফ্লিক্ট তৈরি হবে কিনা? জয়পুরহাটের 2 আসনে আপনি যেখানে মনোনয়ন চাচ্ছেন, সেখানে তো বিএনপির আরও অনেক নেতা আছেন, তারা তো দেশে থেকেই রাজনীতি করছেন, তাদের সঙ্গে এক ধরনের বিরোধিতা তো তৈরি হতেও পারে। তখন ধরেন আপনি মনোনয়ন পেলেন, সেটিকে পেরিয়ে এসে আপনি বিজয়ী হতে পারবেন? ধন্যবাদ, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন। দেখেন, রাজনীতির আমরা যারা প্রবাসে থাকি, আমরা প্রবাসে থেকে সবসময় চেষ্টা করছি যে আমাদের, আপনি জানেন যে আমাদের একটা খুবই অনেক লম্বা সময় দুঃশাসনের মধ্যে দিয়ে আমরা যারা রাজনীতি করি তাদেরকে অতিবাহিত করতে হয়েছে। সেই সময়গুলিতে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম এবং ঐক্যবদ্ধ থেকেই স্বৈর শাসকের বিরুদ্ধে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করছি, সাংগঠনিক কার্যকলাপ করছি। বিশেষ করে আমরা যারা প্রবাসে ছিলাম, দেশে থেকে অনেক কিছুই অনেকের সম্ভব হয়নি। আমরা কিন্তু বুদ্ধি, পরামর্শ, আর্থিক বা যেভাবেই বলেন, আমরা সাংগঠনিকভাবে বিভিন্নভাবে আমাদের এলাকার মানুষকে একত্রিত করে রাখার জন্য আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে গেছি। তো সেই সুবাদেই আমি মনে করি, হ্যাঁ, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা জনবহুল জনপ্রিয় দল, এখানে একাধিক ক্যান্ডিডেট থাকবে। স্বভাবতভাবে আমাদের এলাকাতেও এ ধরনের ক্যান্ডিডেট আছে। আমি আমার পক্ষ থেকে মনে করি প্রত্যেকটা বিএনপির ক্যান্ডিডেটেরই বিএনপির প্রতি অবশ্যই অনুদান আছে বা তাদের অবশ্যই অবদান আছে, যেটা হ্যাঁ, আমি আমার জায়গা থেকে প্রত্যেকটা ক্যান্ডিডেটকেই সম্মানের দৃষ্টিতে দেখি। আমি যদি মনোনীত হই, আমি সর্বপ্রথম যে কাজটা করব, আমাদের ত্যাগী যেই বিএনপি যারা দীর্ঘদিন বিএনপির ত্যাগী, অত্যাচারী, নিপীড়িত মানুষগুলিকে একত্রিত করে এবং আমাদের সম্মানিত উপজেলা এবং পৌর ইউনিয়ন বিএনপির ব্যক্তিদেরকে সমন্বিত করে এবং আমাদের যেই ভাইগুলি ক্যান্ডিডেট তারাও আমার খুবই সম্মানিত, তাদের সাথেও একটা ঐক্য বা সমন্বয় তৈরি করে আমি এলাকাতে আমার আগামী যদি মনোনীত হই
সরকারি এবং সাংগঠনিক কাজগুলি চালায় যাওয়ার চেষ্টা করব। আমি আপনাকে একটা জিনিস, এখন পর্যন্ত আপনি যে প্রচারণা চালাচ্ছেন, মাঝে মাঝে যাচ্ছেন, কোন রকম বাধার সম্মুখীন হয়েছেন কিনা নিজ দল বা অন্য কোনো পক্ষ থেকে? না, আমি ব্যক্তিগতভাবে কোনো বাধার সম্মুখীন হইনি। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে আমি প্রচারণায় এলাকাতে ব্যস্ত। আমি প্রবাসে থাকলেও প্রায় আমি দেশের সাথে সম্পৃক্ত রক্ষা করে রাজনীতি চালায় আসতেছি দীর্ঘদিন ধরে। তবে আমি যতবারই নিজ এলাকাতে গিয়ে প্রচারণা এবং সাংগঠনিক কার্যকলাপ করে আসতেছি, আমি আপাতত পর্যন্ত আমার অন্য কোনো ভাইয়ের পক্ষ থেকে বাধা প্রাপ্ত হইনি। এটার সবচেয়ে বড় কারণ, আমার 3টা উপজেলা আপনি জানেন, জয়পুরহাট 2-এর, আক্কেলপুর, কালাই, খেতলাল, এই 3টা উপজেলার এবং পৌর নেতৃবৃন্দদের সাথে দীর্ঘদিন সম্পর্ক রেখে আমি আমার রাজনৈতিক কার্যক্রম চালায় আসতেছি। বিশেষ করে আমি যদি বলি যে আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামে বা যে জটিল সময়গুলি আমরা অতিবাহিত করছি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহকারী সংগঠনের সাথে আমরা প্রবাসে বসেও যতটুকু পারছি আমাদের রাজনৈতিকভাবে অবদান রেখে আসছি। তো আজকের দিনে এসে আমি প্রচারণা চালাতে গেলে আমার ওই সহকারী ভাইগুলি আমাকে এতটাই সহযোগিতা এবং আন্তরিকতা দেখাচ্ছে যে আমার রাজনৈতিক প্রচারণা চালাতে কোনো ধরনের কষ্ট হচ্ছে না। বিশেষ করে আমাদের অন্য যে সহযোগী ক্যান্ডিডেট ভাইয়েরা আছেন, আমি সবসময় আমার প্রচারণার মধ্যে চেষ্টা করতেছি যে আমি কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কোনো গ্রুপিং বা রাজনীতিক যে বিশৃঙ্খলা বা আমাদের মধ্যে যে একটা বিভাজন তৈরি হবে, এই রাজনীতিতে আমি বিশ্বাসী না। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের রাজনৈতিক এবং সাংগঠনিক এবং বিএনপি মনোনয়ন প্রত্যাশী ক্যান্ডিডেটদের জন্য যেই সবসময় বার্তা দিচ্ছেন, আমি আমার চেয়ারম্যানের বার্তাকে সর্বদা হৃদয়ে ধারণ করে আমি প্রচারণা চালানোর চেষ্টা করি। তো সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে আমি আপনার মাধ্যমে আমার অত্র এলাকার মানুষদেরকে ধন্যবাদ দিতে চাই। আমরা বিভাজন এবং বিশৃঙ্খলা থেকে দূরে এসে আমাদের এলাকাতে আপাতত একত্রিত হয়ে কাজ করতে চান এবং এলাকার উন্নয়নে কাজ করবেন, একদম পরিষ্কার। বাদলুর রহমান খান, একই প্রশ্ন। আমি যেটা জানতে, আপনি বলেছিলেন যে শাহজাহান সিরাজ সাহেব যখন চলে গেলেন, উনি মারা গেছেন, তার পরিবারের সদস্যরা আছে, এলাকায় আরও রাজনৈতিক মানে আপনার দলেরই প্রতিদ্বন্দ্বী আছে, সেখানে কোনো রকম নেগেটিভিটি দেখেন কিনা আপনাকে নিয়ে? আমি আসলে ব্যাপারটাকে অন্যভাবে দেখি। গণতান্ত্রিক চর্চায়, রাজনীতির গণতান্ত্রিক চর্চায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। আর যখন নির্বাচন হয়, যারা রাজনীতি করেন, যারা নিজেদেরকে যোগ্য মনে করেন, তারা সবাই যখন নির্বাচন হয় সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাবেন, এটাই স্বাভাবিক এবং চেতেই পারেন। কিন্তু দলের সুস্পষ্ট নির্দেশনা আছে যে দলের নমিনেশন দেওয়ার জন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ক্যাটাগরিক্যালি উনি বলেছেন যে আমি 3টি বিষয়ে রাজনীতিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের ইমেজ কেমন থাকবে, ক্লিন ইমেজ আছে কিনা, এবং গত 17 বছর এবং বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলনের সংগ্রামে তার কোনো অংশগ্রহণ আছে কিনা এবং এলাকার তার জনপ্রিয়তা আছে কিনা, এই সব বিষয় বিবেচনায় নিয়েই নমিনেশন দেওয়া হবে। এলাকায় একজন কেন, একাধিক তো থাকবেই, এটাই স্বাভাবিক। আমার এলাকায় 7-8 জন ক্যান্ডিডেট আছেন যারা নমিনেশন চাবেন বা চাচ্ছেন, আমি যতদূর জানি। এবং আপনি বলেছেন জনাব শাহজাহান সিরাজ সাহেব, হ্যাঁ, উনি মারা যাওয়ার পরে ওনার স্ত্রী আমাদের দলের নেত্রী ছিলেন, কিন্তু তার মেয়ে গত 24-এর সংসদ নির্বাচনে, হাসিনার ডেমি নির্বাচনে উনি অংশগ্রহণ করেছিলেন। সেই কারণে তার মা, যিনি দলের নেত্রী ছিলেন, তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। এবং জনাব শাহজাহান সিরাজ সাহেব জীবিত অবস্থায় উনি দল থেকে সরে গিয়েছিলেন। সেই পরিবার আসলে বিএনপির রাজনীতির সাথে নেই। আরো অনেক যোগ্য নেতৃত্ব আছেন যারা নির্বাচন করতে চাচ্ছেন, এলাকায় কাজ করছেন, সাংগঠনিকভাবে কাজ করছেন। এবং আমি কিন্তু এলাকায় এসে সেই 2008 সাল থেকেই আমার নিজস্ব একটা স্লোগান আছে, সূচনা কালীহাতি। অর্থাৎ আমি সারা বাংলাদেশে যে ধরনের রাজনীতিতে গতানুগতিক যে চর্চা হয়, সেই চর্চার বাইরে এসে একটি নতুন ধারার রাজনীতির কথা বলেছে 2008 সালে, এবং সেটা নিয়ে আমি প্রতিনিয়ত কাজ করছি। যদিও আমি প্রবাসী,
কিন্তু আমি প্রবাসী থেকেও বাংলাদেশের রাজনীতিবিদদের সাথে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় থেকেই আমি সূচনা কালিহাদির কথা বলেছি। সূচনা কালিহাদি বলতে আমি কি বলতে চেয়েছি? আমি বলতে চেয়েছিলাম যে আমার কালিহাদিতে দীর্ঘ 50 বছর দুইজন জাতীয় রাজনীতিবিদ, একজন হচ্ছেন জনাব শাহজাহান সিরাজ সাবেক মন্ত্রী এবং আরেকজন সাবেক মন্ত্রী জনাব আব্দুল লতিফ সিদ্দিকী, ওনারা দুইজন রাজনীতি করেছেন। ওনাদের এই দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ওনারা যে জায়গাটাতে ব্যর্থ হয়েছেন সেটা হচ্ছে যে এত নাম ডাক থাকার পরেও, মন্ত্রী হওয়ার পরেও এলাকার মানুষের যে প্রত্যাশা এবং প্রয়োজন সেটা ওনারা চাহিদা মতো সেটা মেটাতে পারেন নাই, অথবা ওনারা উদ্যোগ নেন নাই, অথবা ওনারা ব্যর্থ হয়েছেন। এবং একই সাথে রাজনৈতিক চর্চায় ওনারা ওনাদের কোনো যোগ্য উত্তরসূরি ওনারা কালিহাতিতে তৈরি করে দিতে চান নাই, অথবা দেন নাই, অথবা তারা মনে করেছে যে তাদের পারিবারিক কাউকে হয়তো সেই জায়গাতে প্রতিস্থাপন করবেন, সেটাও ঠিকভাবে হয়নি। ফলে এই যে কালিহাতির যে শূন্যতা, সেই শূন্যতায় আমি আমার দল যেভাবে চেয়েছেন যে আমরা 3টি যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে 3টি গুণ যদি যাদের থাকবে তাদেরকে নমিনেশন দিবেন, এটা হচ্ছে নির্বাচনের রাজনীতির কথা। কিন্তু আমার রাজনীতি হচ্ছে আমি এলাকার মানুষের উন্নয়ন এবং উন্নতির জন্য যে কাজ করব, তার জন্য আমাকে যদি শুধু নির্বাচন করতে হবে, এমপি হতে হবে, এমন কোনো কথা নয়। এটাই আমার সূচনা কালিহাতির আরো একটা অংশ। আমি সেই অংশ থেকে সবসময় খুব দ্ব্যর্থ কণ্ঠে প্রত্যেকটা নেতাকর্মীকে সবসময় বলেছি, এখনো বলছি, আজকেও বলছি, সেটি হচ্ছে নমিনেশন তো একজনই পাবেন, কিন্তু ধানের শীষ মার্কা এবং বিএনপির বিজয়ের জন্য আমাদের সকল কর্মীদেরকে একসাথে থেকে কাজ করতে হবে। এবং আমি হব প্রথম ব্যক্তি, যদি আমাকে নমিনেশন না দিয়ে অন্য কাউকে নমিনেশন দেওয়া হয়, তাকে নিয়ে আমি প্রথম নির্বাচনের সবার আগে আপনি প্রচারণায় নামবেন। চমৎকার, আপনার থটটা অনেক চমৎকার, অনেক ধন্যবাদ। আমি মীর মনিরুজ্জামান তপন, একই প্রশ্ন আপনার কাছে। ঝালকাঠি নলছিটিতে অন্য নেতাদেরকে বাদ দিয়ে আপনাকে কেন দলের মনোনয়ন দেবে? না, আমি আসলে এভাবে বলছি না যে সবাইকে বাদ দিয়ে আমাকে দিবে। যাকে যোগ্য মনে করবে দল তাকেই নমিনেশন দিবে, এবং যাকে দিবে যদি আমাকে নাও দেওয়া হয় তাহলে তার সাথেই আমি কাজ করব। বিএনপি যাকেই নমিনেশন দিক, আমাদের নিশ্চয়ই ওখানেও যারা আছেন তাদেরও অনেক ত্যাগ আছে, তারা জেল জুলুম মামলা হামলার শিকার হয়েছেন। তো এলাকায় যেহেতু জনগণের চাহিদা আছে, ছাত্র জনতা তারা চাচ্ছে, এবং সর্বোপরি মানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ক্লিন ইমেজের ক্যান্ডিডেট খুঁজছেন, সেই হিসাবে আমি মনে করতেছি যে ক্লিন ইমেজ যদি করা হয় সেখানে আমাদের একটা অগ্রাধিকার থাকবে। আমি নমিনেশন চাচ্ছি এই কারণেই যে আমরা প্রবাসে থাকলেও বাংলাদেশের রাজনীতিতে সেখানে আমরা সক্রিয় ছিলাম, আমাদের ভূমিকা ছিল, আমরা সেখানেও মাঠে ছিলাম। আর আমি আসলে ব্যক্তিগতভাবে এলাকায় যে কখনোই কোনো বাধার সম্মুখীন হইনি। আমাদের যারা সম্ভাব্য ক্যান্ডিডেট, এই গত রমজানেও আমি যখন উপস্থিত ছিলাম, একই মঞ্চে আমরা একই মঞ্চে ইফতার মাহফিলে ছিলাম বিভিন্ন জায়গায়। এখনো ওনাদের সাথে আমাদের সম্ভাব্য ক্যান্ডিডেট অত্যন্ত আন্তরিক সম্পর্ক। একজন তো আমার মানে একই স্কুলে আমরা পড়াশোনা করি, স্কুল লাইফে, যিনি এখন কেন্দ্রীয় নেতা। তো সেই ব্যাপারে আমাদের হলো যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি আমাদের বিগত দিনের আমাদের ত্যাগ, আমাদের উপস্থিতি, আমাদের ইমেজ এটাকে করে, এবং জনগণের চাওয়া, আমার এলাকার জনগণের ইচ্ছাই কিন্তু আমি মানে এখন চিন্তা করতেছি যে আমি নির্বাচন করব। তো যদি দল আমাকে নমিনেশন দেয়, আমি জনগণকে সাথে নিয়ে আমার এলাকার উন্নয়ন, আমার এলাকার বিগত দিনের মতো সবাইকে নিয়ে এই এলাকার জনগণের পাশে থাকার চেষ্টা করব। আর যদি মানে যাকেই এছাড়াও যদি দল যাকেই নমিনেশন দেয়, আমার আমি সবচেয়ে বেটারটা দিয়ে তাদের সাথে থাকবো। দল যাকে নমিনেশন দেবে তার জন্যই কাজ করব। এটা হলো আমার কথা, যে আমাকেই দিতে হবে, বা আমাকে দল যদি বিবেচনা করে, আমি যদি উপযুক্ত হই আমাকে দিবে, আমি আসছি সেখানে জনগণের পাশে থাকবো। একদম পরিষ্কার। তিনজনে থাকবেন, আরো একটা বিরতি নিচ্ছি, ফিরছি খুব শিগগিরই, সঙ্গে থাকবেন।
দর্শক, দূরদেশে সুখ দুঃখ থেকে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকবেন। দূরদেশে সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ একবার, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, আছেন মালয়েশিয়া বিএনপি সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান এবং ওমান প্রবাসী রাজনীতিবিদ প্রকৌশলী আমিনুর ইসলাম সিআইপি। তিনজনকে আবারও স্বাগত জানাই। মীর মনিরুজ্জামান তপন, একটু অন্য প্রসঙ্গটা হচ্ছে এরকম, ধরেন 5ই আগস্টের পর থেকে কিন্তু বিএনপি নির্বাচনের জন্য একদম প্রস্তুত। যে কোনো মুহূর্তে নির্বাচন হলেই প্রার্থী রেডি, সব কিছু রেডি, মাঠে ময়দানেও দেখা যাচ্ছে বিএনপিকে। কিন্তু ওইভাবে আমরা আর অন্য দল কাউকে পাই না। কোনো রকম কনফিউশন কি আছে নির্বাচন নিয়ে? কারণ আজকে দেখেন, আমরা তিনজন কথা বলছি, আমি চেষ্টা করেছিলাম অন্যান্য দলেরও কাউকে নেয়ার জন্য, সব বিএনপি, মানে অন্য কাউকে সেভাবে পাইও না। প্রবাসে তো নাই বললেই চলে। অন্য দলগুলোকে মনে করে না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। আসলে প্রবাসে আমাদের সৌদি আরবে 35 লক্ষ বৈধ বাংলাদেশি আছেন। আমরা শুধু এখানে একদিনে না, কিন্তু আমরা এই প্রবাসীদের পাশে আমরা সুখ দুঃখে সবসময় ছিলাম। এটা একদম শুরু থেকে ছিলাম। আমরা এদের সংগঠিত করেছি। বিগত নির্বাচনে 2018 নির্বাচনে আমরা এই সৌদি আরব থেকে লক্ষ লক্ষ কমন চিঠি, যে আমাদের পরিবার পরিজনকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আমরা একটা, যেটা বিবিসি থেকে নিউজ করছিল আমাদের প্রবাসীদের ইয়া নিয়ে। তো সেই কারণে আমরা যেহেতু দীর্ঘদিন এই প্রবাসীদের সাথে আছি, যে কারণে আর অন্য কোনো রাজনৈতিক দলে ওইরকম মানে ইয়া নাই, আলোচনা নাই। ইভেন আওয়ামী লীগও এখানে ওইরকম সংগঠিত না। তারাও আমরা ওই সময়ও কিন্তু আমাদের সমকক্ষ ছিল না। তো এখন বর্তমানে যেভাবে আপনার নির্বাচনটা নিয়ে আমরা যেভাবে আলাপ আলোচনা শুনছি, আমরা আশা করছিলাম যে মানুষ 15 বছর ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা ভোট দিতে পারেন নাই। আমরা প্রবাসীরাও কিন্তু ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব ছিলাম। আমাদের যারা ভোটার আছে তারা আমরা প্রচারণা করতাম যে আপনারা নির্বাচন সময় দেশে যাবেন, নির্বাচনে ভোট দিবেন। তো এই বছর হয়তো আমরা প্রবাস থেকে যারা যেতে পারবেন না, তারা প্রবাস থেকেও ভোট দেওয়ার একটা আলোচনা হচ্ছে। এটা হয়তো আমাদের এই সরকার, মানে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেব সেই ব্যবস্থা করবেন, উনি ওয়াদা করেছেন। পোস্টাল ভোটিং এর একটা ব্যবস্থা হচ্ছে, পোস্টাল ভোটিং এর ব্যবস্থা হবে। হ্যাঁ, সে ব্যাপারে আমরা কিন্তু এখন ক্যাম্পিং করছি। প্রবাসীরা, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি, সচেতন করছি যে আপনারা ভোট দিবেন। যদি আমরা এখান থেকে ভোট দেওয়ার সুযোগ পাই, কিভাবে দিবেন। আমরা কিন্তু এখন এই ব্যাপারে সভা সমাবেশ করছি। তো আমাদের ভোটের এখন যে আলোচনা, মানে আমরা সেই ভোটাধিকার প্রয়োগের জন্য কিন্তু আমরা অধিক আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। যে দীর্ঘদিন আমরা ভোট দিতে পারি না, বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই। তাদের উপরে, আমাদের নেতা কর্মীদের উপরে যেভাবে অত্যাচার, নির্যাতন, জেল জুলুম, হামলা, খুন হয়েছে, সেখানে আমরা একটা সুযোগ এসছে, আমরা ভোট দেওয়ার জন্যই কিন্তু আমরা অধীর আগ্রহ নিয়ে আসছি। তো এখন বিভিন্ন ভাবে এই যে মানে যাদেরকে আলাপ আলোচনা শুনছি, একটা তো দল আপনার এই 24 গণ অভ্যুত্থানে কিন্তু আমি সক্রিয় ছিলাম। আমি ওই সময় দেশে ছিলাম, আমি আন্দোলনে ছিলাম। আমরা শেখ হাসিনার যে বাসভবনের অভিমুখে মিছিলে আমিও ছিলাম। তো সেখানে আমাদের মানে এখন এখানে নেত্রী, মানে ওখানে হয়তো তারা একটা ভূমিকা রাখছেন 24-এর সেই জুলাই। কিন্তু রাজনৈতিক মাঠে ওইভাবে সংগঠিত নয়, সেটাই আপনি বোঝাতে চাচ্ছেন। এখন যারা এই এখন সুবিধা নিচ্ছে, তারা হয়তো ভাবছে যে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না, তাহলে তাদের এই সুযোগ সুবিধাটা থাকবে না, যে কারণে তারা নির্বাচন বানচাল করতে যাচ্ছে। জি, একদম পরিষ্কার। ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, ওই জায়গাটায় আপনি এলাকায় যখন যান, সেখানেও কি মনে হয় ইঞ্জিনিয়ার আমিনুর যে অন্যান্য দলের কার্যক্রম নির্বাচন কেন্দ্রিক? আমি অন্য একদম নির্বাচন, আপনারা যেরকম একদম মানুষের সঙ্গে মেশার চেষ্টা করছেন, মনোনয়নের জন্য চেষ্টা করছেন, এরকম কোনো কার্যক্রম দেখেন কারো অন্য কোনো দলের? আমি ওই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথা বলছি না, অন্যান্য দল। ধন্যবাদ আপনাকে। আমি একটু পিছনে একটু সামান্য কথা বলে আসতে চাই। আপনি দেখেন 2014 সাল এবং 2018 এবং 2024 সালে যদি আপনি লক্ষ্য রাখেন, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনপ্রিয়তার জন্য সেই তৎকালীন স্বৈরা শাসক সরকার কিন্তু সুষ্ঠু নির্বাচন দেওয়ার সাহস করেনি। তো আপনি যেই কথাটা বলতেছেন যে দিন দিন এবং বিভিন্ন আন্দোলন সংগ্রাম
এবং সঠিক নেতৃত্বের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকের দিনে এসে যে জনপ্রিয়তা অর্জন করছে, সেখানে আরো মানুষের সহযোগিতা এবং মানুষের আন্তরিকতা বেড়ে গেছে। তো এই সময়ে মাঠে অন্য যারা আছে তারা হয়তো ক্যাম্পিং করতেছে, না হলে আমাদেরই আর একটা দল তারা বিভিন্ন এলাকাতে অলরেডি ক্যান্ডিডেট ঘোষণা করে দিচ্ছে। তো যেহেতু ক্যান্ডিডেট ঘোষণা করে দিছে, আবার এদিকে বলতেছে তারা নির্বাচন চায় না, বিষয়টা একটু কিরকম যেন হয়ে গেল। তো আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছি, হ্যাঁ তারাও হয়তো ক্যাম্পিং করতেছে আমাদের মতো এরকম দৃশ্যমান না, কিন্তু তাদের রাজনৈতিক প্রেক্ষাপটটা হয়তো বা তাদের সাংগঠনিক বিষয়গুলি হয়তো ভিন্ন মতে করতেছে তারা, তবে রাজনৈতিক মাঠে সবাই আছে। আমি আপনাকে ছোট্ট করে যদি সুযোগ দেন দুটা কথা বলবো, এটার একটু দ্রুত বলতে হবে, আমার সময় শেষের দিকে, দ্রুত বলতে হবে। হ্যাঁ, দেখেন অন্য দল বা যারা অন্য রাজনৈতিক মাঠের দলগুলিরা মনে করতেছে যে সংস্কার হওয়ার প্রয়োজন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফাটা যদি ওনারা সুন্দর করে পড়েন এবং এর অর্থটা যদি একটু অ্যানালাইসিস করেন, আমার মনে হয় ওনাদের মধ্যে যে বিভাজন কাজ করতেছে এইটার থেকে ওনারা সরে আসবেন। এখানে সুস্পষ্টভাবে লেখা আছে আগামীর বাংলাদেশ কিভাবে গঠন হবে। আমি ছোট্ট করে আপনার মাধ্যমে নির্বাচন কমিশনকে একটা মেসেজ দিতে চাই যে 65(3) ধারা অনুযায়ী সংসদের নারী আসন, সংরক্ষিত নারী আসন যেটা আছে, সেটাকে আমরা মনে করি সংস্কারের মাধ্যমে এবং সংবিধানের 67 ধারাকে সংশোধনের মাধ্যমে প্রবাসীদের জন্য সিট নির্ধারণ করা উচিত। 12 কোটি ভোটারের মধ্যে 1.5 কোটি মানুষ কিন্তু প্রবাসী, এবং এই প্রবাসীরা বাংলাদেশের বিভিন্ন দুর্যোগ থেকে শুরু করে অর্থনৈতিক চাকাকে চাঙ্গা করা সবসময় মেহনত করে যাচ্ছে। অনেকেই মনে করে যে প্রবাসীরা বাংলাদেশের রাজনীতিতে কিরকম প্রভাব রাখবে। আমি আপনার মাধ্যমে বলতে চাই, রাজনীতি আমরা নরমালি যে জিনিসগুলি যদি চর্চা করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের নিজ এলাকা, সংস্কৃতি, সাম্প্রদায়িকতা, ধর্মীয় সব ব্যাপারগুলিকে মূল্যায়ন করে অর্থনৈতিক চাকা এবং আপনারা সামনের দিকে এগিয়ে নিতে অবশ্যই সহযোগিতা করতে পারেন, এখনো করেন, সামনে অবশ্যই করবেন। আমি সময় একদম শেষের দিকে, প্রকৌশলী বাদরুল রহমান খান, আপনার কাছ থেকে শুনবো এলাকায় অন্যান্য রাজনৈতিক দলের প্রচারণা খুব একটা চোখে পড়ে না কেন? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটি প্রশ্ন। আসলে বাংলাদেশ, আপনি যদি দুটো বড় দল, পতিত আওয়ামী লীগ এবং বিএনপি তো সব থেকে বড় দল, এই দুটো দল ছাড়া যাদের বাংলাদেশে রাজনৈতিক পদচারণা ছিল, তার মধ্যে জামাতে ইসলামী এবং জাতীয় পার্টি এবং অন্যান্য দল, ছোট ছোট দল ছিল। তো আপনি সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগের যারা 17 বছর দেশের বাইরে ছিল, তাদেরকে খুব সরব ছিল, তাদেরকে আমরা দেখতাম, এবং দেশে তো আওয়ামী লীগ কাউকে রাজনীতি করতেই দেয়নি। এখন পতিত হাসিনা, সে পালায়ে গেল, তার সাথে যত নেতা কর্মী ছিল তাদেরকে নিয়ে সবাই এখন ইন্ডিয়াতে এবং অন্যান্য দেশে পালিয়ে গেল, এবং বাংলাদেশে পালাই আছে, কিছু আছে জেলখানায়। সুতরাং তারা যেহেতু পতিত, লজ্জায় ঘৃণায় কিছুটা বিদেশে হয়তো তাদের পদচারণা আমরা দেখতে পাচ্ছি, কারণ দেশে তো নাই। আর জামাত ইসলামী ইতিমধ্যেই 300 আসনে তাদের প্রার্থী ঘোষণা করে ফেলেছেন, এবং অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছেন তাদের সামর্থ্য অনুযায়ী, সংখ্যা অনুযায়ী তারা দল বাংলাদেশে ততটুকুই প্রবাসে থাকবে, এটাই নিয়ম। তবে একটা খুবই শঙ্কার বিষয়, যেমন গত 2 দিন আগে নতুন যে রাজনৈতিক দল হয়েছে এনসিপি, তার প্রধান নাহিদ ইসলাম সে কুয়ালালামপুরে গিয়েছিল, এবং সেখানে গিয়ে সে একটা দুটো প্রোগ্রাম করেছেন। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে যে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের 2 জন সদস্যকে নিয়ে এবং একজন সাধারণ মানুষকে নিয়ে তারা ওখানে অ্যাক্টিভিটি শুরু করেছেন, এবং বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেত্রী হিসেবে একজনকে দেখিয়েছেন, যিনি আওয়ামী লীগের
মালয়েশিয়ান আওয়ামী লীগের এক নেতা এবং সে নিজেও আওয়ামী লীগ করতো। আমি যেটা শঙ্কার বিষয় হচ্ছে এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের লোকজন যারা রাজনীতি করতে পারছে না তাদেরকে দিয়ে প্রবাসী কিছু অ্যাক্টিভিটি করতে চাচ্ছে এনসিপি, এটা শঙ্কার বিষয়। তাছাড়া যেহেতু 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা বিশ্বব্যাপী বিভিন্ন দেশে আন্দোলন সংগ্রামে সরব ছিল, এখন বাংলাদেশের যেহেতু ফ্যাসিস্টের পতন হয়েছে তারা সবাই সরব হয়েছেন যার যার নিজ নিজ এলাকায়। তবে আমি মনিরুল ভাইয়ের সাথে যুক্ত রেখে একটা কথা বলতে চাই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যেখানে বাংলাদেশের হাসিনা ফ্যাসিস্টের পতন হলো সেখানে প্রবাসীরা যেন কোনো বৈষম্যের শিকার না হয়। একদম তাদের জন্য কোটা না দেওয়ার দরকার নেই, কোটা হয়তো দরকার পড়বে না, কিন্তু যাতে আপনারা বৈষম্যের শিকার না হন। ইঞ্জিনিয়ার আমিরুল বললেন, মনিরুজ্জামান তপনও বললেন, আপনি বললেন, অবশ্যই আপনাদের জন্য এবং রাষ্ট্র বিনির্মাণে তাদের যে অভিজ্ঞতা, তাদের যে জ্ঞান, তাদের যে সামর্থ্য, এগুলো সবগুলোকে আমলে নিয়ে এটার একটা যথাযোগ্য সম্মানের জায়গাটা তৈরি করা একদম পরিষ্কার। প্রকৌশলী বাদুর রহমান খান, অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য। মনিরুজ্জামান তপন, আপনাকে অনেক ধন্যবাদ। প্রকৌশলী আমিনুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদের জন্য শুভকামনা থাকলো, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। প্রবাসী বন্ধুরা, পরিবারের পাশাপাশি দেশের কল্যাণেও আপনারা কাজ করছেন, তাই যে দেশেই থাকুন তাদের নিয়ম কানুন মেনে চলুন। আর যারা প্রবাসে যাবেন তারা জেনে বুঝে প্রবাসে যাবেন, দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হবেন না। ভালো থাকবেন, খুব ভালো, ডিবিসির সঙ্গেই থাকবেন।